চীনের সাথে যে থাকবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে। চীন এমন এক বন্ধু যে থাকলে আর কোনো শত্রুর অভাব হবে না, কারণ চীনের মধ্যে লুকিয়ে রয়েছে বন্ধুত্বের নামে ধোঁকাদারি, যার জন্য বন্ধু দেশগুলিকে কাঙাল করে দেবে। চীনের নীতি অনুযায়ী প্রথমে বন্ধু হওয়ার জন্য সব রকম প্রচেষ্টা করবে, তারপর শুরু হবে অর্থনৈতিক সহযোগিতা। এই অর্থনৈতিক সাহায্য থেকে শুরু হবে লোন, যা যে কোনো দেশকে নিমেষে কাঙাল করে দিতে পারে। এর স্পষ্ট উদাহরণ হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান শ্রীলঙ্কাকে দেখে বাকি দেশগুলির শেখা উচিত। ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত প্রত্যেক দেশের। নেপাল ও বাংলাদেশ মনে করছে চায়না বোধহয় তাদের পাশে থাকবে, তাই তাদের অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। বর্তমানে শ্রীলঙ্কার অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্যান করে দেওয়া হয়েছে এবং পুরো আইল্যান্ডে কারফিউ জারি করা হয়েছে। সমগ্র শ্রীলঙ্কাবাসী অনাহারে দিন কাটাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম গিয়েছে তুঙ্গে, শাক সবজির আকাল পড়ে গিয়েছে। এর পিছনে আসল রহস্য যে কি রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কান ফরেন কারেন্সি অনুযায়ী ছিল $2.3 বিলিয়ন, যা 2020 সালের জানুয়ারি মাসের তুলনায় 70% নিচে নেমে গিয়েছে। যদি কোনো দেশে ফরেন কারেন্সি পরিমাণ কমে যায় তাহলে সেই দেশের পক্ষে বাইরে থেকে কোনো কিছু আমদানি করা মুশকিল হয়ে পড়ে। আজকের দিনে শ্রীলঙ্কার অবস্থা এতটাই খারাপ যে তারা শুধুমাত্র 1 মাস কোনো একটি দ্রব্য ফরেন কান্ট্রি থেকে আমদানি করতে পারে মাত্র। এছাড়াও শ্রীলঙ্কার উপর $4 বিলিয়ন অর্থনৈতিক কর্জা রয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক বস্তু বলতে বুঝি লাক্সারিয়াস গুডস, যেমন মোবাইল ফোন, গাড়ি, ল্যাপটপ, কম্পিউটার এটসেট্রা। কিন্তু শ্রীলঙ্কা আমদানি করছে বেসিক প্রোডাক্টস, যেমন চিনি, ওষুধপত্র ইত্যাদি। সেদিক থেকে আমাদের দেশ অনেক বেশি উন্নত। আমরা নিজেরাই এই সমস্ত কিছু উৎপাদন করতে পারি, যার জন্য বাইরের দেশের উপর আমাদের নির্ভর করতে হয় না। যেহেতু শ্রীলঙ্কাকে বাইরের দেশের উপর নির্ভর করতে হচ্ছে, তাই ফরেন কারেন্সি লো হয়ে যাওয়ায় তাদের অন্তর্বর্তী দ্রব্য কম হয়ে যাচ্ছে, যার জন্য জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তাই সামান্য জিনিস যেমন চাল, চিনি, দুধের দাম এত বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কায় 1 সপ্তাহের মধ্যে চালের দাম 500 টাকা কিলো এসে দাঁড়াবে। নর্মালি ভারতের 1 টাকার মুদ্রা শ্রীলঙ্কায় এতদিন 4 শ্রীলঙ্কার মুদ্রার সমান ছিল, কিন্তু আজকের দিনে শ্রীলঙ্কায় চালের দাম 290 টাকা কিলো, চিনি 290 টাকা কিলো, মিল্ক পাউডার 400 গ্রাম 790 টাকা। এখন এমনই অবস্থা হয়েছে যে 1 কাপ চায়ের দাম 100 টাকা হয়ে গিয়েছে। এমনকি বিদ্যুৎও শ্রীলঙ্কাকে বাইরে থেকে কিনতে হচ্ছে। কিন্তু বর্তমানে অর্থনৈতিক অবস্থার চাপে পড়ে 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ আসছে ঘরে ঘরে। এমনকি বিদ্যুৎ দপ্তর থেকে বলা হয়েছে যে বিদ্যুৎ বাঁচানোর জন্য স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হোক। শ্রীলঙ্কান সরকার ইলেকট্রিসিটি বোর্ডকে অর্ডার দিয়েছে যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শ্রীলঙ্কান ব্রাঞ্চ লঙ্কান ইন্ডিয়ান কর্পোরেশনের থেকে ডিজেল নিয়ে নিতে। LIOC 6000 MT ডিজেল শ্রীলঙ্কাকে দিয়েছে। কুকিং গ্যাস সিলিন্ডার সপ্তাহে একবার আসছে এবং সিলিন্ডারের দাম 3000 টাকা থেকে 4200 শ্রীলঙ্কান মুদ্রা করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় 1200 টাকা। এর প্রভাব পড়ছে সমস্ত নিউজ পেপার কোম্পানির উপর, কারণ নিউজ পেপার এবং প্রিন্টের কালি শর্ট পড়ছে, যার জন্য কোম্পানিগুলিকে কম পেপারের মধ্যে খবর শেষ করতে হচ্ছে। স্কুলের পরীক্ষাও বাতিল করা হয়েছে কারণ পেপার শর্ট পড়ছে। দেশের অবস্থা এত খারাপ যে কিছু লোক দেশ ছেড়ে বাইরের দেশে পালিয়ে যাচ্ছে। প্রথম ধাপে 6 জন রিফিউজি পাওয়া গিয়েছিল রামেশ্বরমের পাশের এক দ্বীপে। তারা বলে এক মাঝিকে নাকি তারা 50,000 টাকা দিয়েছে ভারতের একটি দ্বীপে রেখে আসার জন্য। এই 6 রিফিউজির মধ্যে এক দম্পতি রয়েছে, যাদের সাথে রয়েছে মাস 6 এক শিশু। কোস্টগার্ড তাদের উদ্ধার করে এবং পুলিশের কাছে তাদের হ্যান্ডওভার করা হয় এবং পরে তাদের রিফিউজি ক্যাম্পে রাখা হয়েছে।
আরও 10 জন রিফিউজির কথা সামনে আসে যারা 10 লক্ষ টাকা দিয়েছে ভারতের মাটিতে পা রাখার জন্য। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্টালিন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন যে শ্রীলঙ্কান রিফিউজি যাতে তামিলনাড়ুতে এসে থাকতে পারে তার পারমিশন যেন দেওয়া হয়। এখনও পর্যন্ত ভারত শ্রীলঙ্কাকে সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 17 মার্চ শ্রীলঙ্কার ফাইন্যান্স মিনিস্টার $1 বিলিয়ন এক ক্রেডিট লাইন সাইন করে ভারতের সাথে। শ্রীলঙ্কা ভারতের থেকে $400 মিলিয়ন সোয়াপ ফেসিলিটি পেয়েছে। বর্তমানে শ্রীলঙ্কা ভারতের থেকে আরও $1 বিলিয়ন সহযোগিতা চাইছে যাতে শ্রীলঙ্কা বেসিক প্রোডাক্ট আমদানি করতে পারে, যেমন চাল, ডাল, গম এটসেট্রা। শ্রীলঙ্কা শুধু ভারতের কাছেই নয়, চায়নার কাছেও গেছে সাহায্য চাইতে। এমনিতে চায়নার কাছে লোনের বোঝা হয়ে পড়ে রয়েছে শ্রীলঙ্কা। যে লোনগুলি পড়ে রয়েছে তা কিছুটা নিষ্পত্তি করার জন্য অনুরোধ করতে গেছিল চায়নার কাছে, সেভাবে তেমন কোনো লাভ হয়নি। এরই সাথে চায়নার থেকে $2.5 বিলিয়ন সাহায্য চাইছে। বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা INS এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও আলোচনা করছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সামনের মাসেই ওয়াশিংটন যেতে চলেছে তাদের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করার জন্য। চলুন এবার জানা যাক কেন শ্রীলঙ্কাকে অর্থনৈতিক দিক থেকে এই রকম পরিস্থিতিতে পড়তে হলো। এর পিছনে রয়েছে অনেক রকম কারণ। 2018 সালে শ্রীলঙ্কা সবথেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্ররূপে পরিচিতি লাভ করে। শ্রীলঙ্কা সাধারণত পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত। বিশ্বের কোটি কোটি পর্যটক এখানে ঘুরতে আসে। 2018 সালে পর্যটন কেন্দ্রের জন্য বিশ্ব রেকর্ড করে শ্রীলঙ্কা। 12 থেকে 13% ইনকাম ট্যুরিজম থেকে আসে। কিন্তু 2019 সালের এপ্রিল মাসে অনেকগুলি বোম পড়ে শ্রীলঙ্কায়। একে ইস্টার্ন বোম্বিংও বলা হয়ে থাকে। 3টি চার্চ এবং একটি হোটেলকে টার্গেট করা হয়েছিল। এর ফলে 290 জন লোক মারা যায়। এই বোম্বিংয়ের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিল 8 জন সুইসাইড বোম্বার্স, যারা ছিল শ্রীলঙ্কার অধিবাসী এবং লোকাল ইসলামিক টেররিস্ট, যার জন্য পরবর্তী মাস থেকে মুসলিম বিরোধী সংঘর্ষ দেখা যায়। সেখানকার বহু মুসলমানদের বাড়ি ভাঙচুর করা হয়, মসজিদ ধ্বংস করা হয়, যার জন্য কারফিউ জারি করা হয় শ্রীলঙ্কায়। এরই সাথে সোশ্যাল মিডিয়া সাইট তথা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ব্লক করে দেওয়া হয়। 2018 সালেও মুসলিম বিরোধী সংঘর্ষ দেখা দিয়েছিল, যার জন্য সেই সময়ও সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হয়। পরে অবশ্য জানা যায় এই দাঙ্গার জন্য বৌদ্ধ টেরোরিজমের হাত ছিল। পরে ফেসবুকের তথ্য যখন সামনে আসে তখন জানা যায় এই দাঙ্গার জন্য ফেসবুক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেসবুকে ক্রমাগত ধর্ম নিয়ে মতবিরোধ ও বিধর্মীদের প্রতি উস্কানিমূলক পোস্ট ও মন্তব্য এই দাঙ্গাকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে। পরে অবশ্য ফেসবুক এই দাঙ্গার জন্য শ্রীলঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করে। এই সমস্ত কারণে পর্যটন বিভাগে বড় ধরনের ধাক্কা খায় শ্রীলঙ্কা। সেই সময়ে অর্থনৈতিক দিক থেকে বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। তারপরে 2020 সালে চলে আসে কোভিড। কিন্তু সেই সময় অর্থনৈতিক দিক থেকে শ্রীলঙ্কা চাপে থাকলেও এতটা খারাপ অবস্থা ছিল না শ্রীলঙ্কার। কোভিড ও দাঙ্গা শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ করতে শুরু করে। এরই সাথে শুরু হয় সরকারের একের পর এক ভুল পদক্ষেপ। 2019 সালে নির্বাচনে জয়ী হয়ে গোতাবায়া রাজাপাক্সা রাষ্ট্রপতি হন। নির্বাচনের আগে তিনি জনগণের কাছে প্রমিস করেছিলেন যে অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা করে তুলবেন শ্রীলঙ্কাকে এবং ভ্যাট তথা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের পরিমাণ কমিয়ে দেবেন। তার উদ্দেশ্য ছিল যদি ট্যাক্স কমে যায় তাহলে লোকে বেশি করে কেনাকাটা করবে এবং তাতে লিকুইড মানির পরিমাণ বাজারে বেড়ে যাবে আর দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে। এই লজিক কিন্তু ভুল নয়, তবে এর জন্য যথেষ্ট প্ল্যানিং করা প্রয়োজন এবং সমস্ত কিছু সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করা উচিত। শ্রীলঙ্কার ট্যাক্স কমিয়ে দেয় 2019 সালের ডিসেম্বর মাসে। ঠিক 3 মাস পরে কোভিড চলে আসে। সুতরাং যা ভাবা হয়েছিল যে যত ট্যাক্স কমবে তাতে লোক বেশি করে কেনাকাটা করবে, কিন্তু কোভিডের জন্য যখন লকডাউন শুরু হয়ে যায় তখন প্রতিটি মানুষ ঘরবন্দি হয়ে যায়। তাহলে মানুষ কি করে কেনাকাটা করবে? সুতরাং লিকুইড মানির পরিমাণও বাড়েনি আর ইনকামও গ্রোথ হয়নি সরকারের। আর ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য সরকারের ইনকামও কমে যায়। ফলে শ্রীলঙ্কার লোন বাড়তে থাকে
আর অর্থনৈতিক দিক থেকে দুর্বল হতে শুরু করে। এরপরে গোতাবায়া রাজপক্ষা রাষ্ট্রপতি হওয়ার আগে ঘোষণা করেছিলেন যে দেশের এগ্রিকালচার বিভাগ অর্গানিক করা হবে, কিন্তু হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই দেশে সিনথেটিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যান করে দেন। বলা হয় দেশে আর কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না, শুধুমাত্র অর্গানিক ফসল তৈরি করা হবে। এর পেছনে আরও একটি কারণ ছিল, চাষের ক্ষেত্রে বাড়তি খরচ কমানো, কারণ কীটনাশক ও রাসায়নিক দ্রব্য বাইরের দেশ থেকে আমদানি করতে হতো। তাই সরকার মনে করে যদি এই সমস্ত জিনিস ব্যান করে দেওয়া হয় তাহলে দেশের এক্সট্রা খরচ বেঁচে যাবে। শ্রীলঙ্কাকে দেখে অন্তত আমাদের এটা শেখা উচিত যে কোনো প্ল্যানিং ছাড়া তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়, কারণ শ্রীলঙ্কা কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে কীটনাশক দ্রব্য এবং রাসায়নিক পদার্থ ব্যান করে দেয়। এর বদলে কি করে অর্গানিকভাবে চাষ করা যায় তার কোনো পদ্ধতি বের করেনি। অর্গানিক ফসল বলতে প্রাকৃতিক ফসল বোঝানো হয়। হয়তো এতে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে, কিন্তু প্রাকৃতিক উপায়ে যে কোনো জিনিস তৈরি করাতে একটু সময় লাগে। ফলে হঠাৎ করে কীটনাশক দ্রব্য ও রাসায়নিক পদার্থ ব্যান করে দেওয়ায় ফসল সেভাবে উৎপাদন হয়নি। একসময় যেখানে শ্রীলঙ্কাকে সামান্য চাল বাইরে থেকে কিনতে হয়নি, কিন্তু 6 মাসের মধ্যে শ্রীলঙ্কার এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যেখানে বাইরের দেশ থেকে চাল কিনতে হচ্ছে। $450 মিলিয়ন খরচ হয়ে গিয়েছে শুধুমাত্র চাল আমদানি করার জন্য, যা শ্রীলঙ্কা একসময় নিজে উৎপাদন করত। একসময় শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে চা উৎপন্ন হতো, যা রপ্তানি করে শ্রীলঙ্কার 10% ইনকাম হতো। কিন্তু সরকারের ভুল ডিসিশনে চাও গেল তলানিতে। হয়তো আপনি ভাববেন অর্গানিকভাবে ফসল তৈরি করা ভুল। না বন্ধুরা, এর কোনো ভুল নেই, কিন্তু সমস্ত কিছুই একটি নির্দিষ্ট প্ল্যানিংয়ে করা উচিত। হঠাৎ করে যে কোনো ধরনের ডিসিশন খারাপ হতে পারে তা ভালোর জন্যই করা হয়েছে, কিন্তু তা অবশ্যই সময়ের সাথে চলা উচিত এবং নির্দিষ্ট প্ল্যান করে চলা উচিত। আমাদের ভারতের সিকিমে কিন্তু অর্গানিকভাবে চা তৈরি হয়, আপনি কি জানেন সেটা? 2003 থেকে খুব ধীরে ধীরে প্ল্যানিং করে অর্গানিকভাবে চাষ করা শুরু করে সিকিম। এর জন্য কোনো রকম খারাপ প্রভাব পড়েনি সিকিমে। 2003 থেকে প্ল্যানিং করে অর্গানিকভাবে চাষ করতে করতে 2016 সালে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় যে সিকিম 100% অর্গানিক রাজ্য। যাই হোক, শ্রীলঙ্কার ভুল পদক্ষেপের জন্য অর্থনৈতিক দিক থেকে নিচে নেমে গিয়েছে। এর সাথে আরও একটি কারণ হলো ফুড মাফিয়া। শ্রীলঙ্কান সরকারি মতে শ্রীলঙ্কায় ব্যাপক পরিমাণে ফুড মাফিয়া রাজ করছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে 2 নম্বরই চলছে ফসলের উপর। এই সমস্ত কারণগুলির সাথে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা তলানিতে পৌঁছে যাওয়ার মূল কারণ হলো বৈদেশিক লোন। এই সমস্যা শ্রীলঙ্কার আজ থেকে নয়, বহু বছর ধরে এই সমস্যা চলে আসছে। 2017 সালেই $64 বিলিয়ন লোনের খাতায় চলে গিয়েছিল শ্রীলঙ্কার সরকার। 2020 সালে শ্রীলঙ্কার $51 বিলিয়ন ঋণ ছিল, তাই আমদানি করা বন্ধ করে দেয় ঋণের বোঝা কমানোর জন্য। এই ঋণের জন্য চায়নাকেও দাবি করা হচ্ছে, কারণ বলা হচ্ছে চায়না শ্রীলঙ্কার সাথে ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি করেছে। এর অর্থ হলো চায়না কোনো একটি দেশকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য লোন দেয়। চায়না নিজের টাকা দিয়ে সেই দেশে যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার যেমন রোড, পার্ক, পাওয়ার প্ল্যান্ট, এয়ারপোর্ট এই ধরনের প্রজেক্ট তৈরি করে। কিন্তু সেই দেশ যদি কোনোভাবে লোন মেটাতে অক্ষম হয়ে যায় তাহলে চায়না ওই অঞ্চলগুলিকে নিজের অধীনে নিয়ে নেয়। এর একটি জলজ্যান্ত উদাহরণ হলো শ্রীলঙ্কার হ্যাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট, যা 2010 সালের নভেম্বর মাসে তৈরি করা হয় এবং সেই জন্য খরচ হয় $1.3 বিলিয়ন। কিন্তু এর জন্য শ্রীলঙ্কার অনেক বড় ধরনের লোকসান হয়, কারণ শ্রীলঙ্কা লোনের টাকা শোধ করতে পারেনি। তাই নতুন সরকার ডিসাইড করে যে এর 80% শেয়ার প্রাইভেটাইজ করা হবে। যখন এর জন্য বিডিং করা হয় এবং বিডিংয়ের পর যে কোম্পানির নাম আসে সেই কোম্পানি একটি চায়না কোম্পানি, যার নাম চায়না মার্চেন্টস গ্রুপ লিমিটেড। এরপর 2017 সালের জুলাই মাসে এগ্রিমেন্ট সাইন করে শ্রীলঙ্কান সরকার। ফলে শ্রীলঙ্কাকে ওই কোম্পানির কাছে 70% শেয়ার বিক্রি করে দিতে হয় এবং 99 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয়।
এর জন্য শ্রীলঙ্কাকে $2 বিলিয়ন দেওয়া হয়। এর জন্য সেই দেশের বহু রাজনৈতিক দল এর বিরোধিতা করে। এর জন্য শ্রীলঙ্কার ইনকাম দ্রুত গতিতে নিচে নেমে গিয়েছে। গত মাসেই মার্চের শুরুর দিকে $1 ইকুয়াল টু 2000 শ্রীলঙ্কান রুপিস হয়ে যায়, আর আজকের দিনে এই অ্যামাউন্ট বেড়ে গিয়ে 3000 শ্রীলঙ্কান রুপিস হয়ে গিয়েছে, যার জন্য শ্রীলঙ্কা যতবার বাইরে থেকে আমদানি করছে শ্রীলঙ্কাকে টাকার ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে তত বেশি খরচ করতে হচ্ছে, আর ইকোনমি তত তলানির দিকে যাচ্ছে। বর্তমানে শ্রীলঙ্কান সরকারের সমস্ত মিনিস্টার ইস্তফা দিয়ে দিয়েছে। 26 জন মিনিস্টার তাদের রেজিগনেশন লেটার সাবমিট করে দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু এখানকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষা এবং তার ভাই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষা এখনও পর্যন্ত ইস্তফা দেয়নি। আশা করব শ্রীলঙ্কা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যে কোনো দেশের খারাপ অবস্থার ফল ভোগ করতে হয় সেই দেশের নাগরিকদের, সাথে সাথে আশেপাশের দেশগুলিকেও ভোগ করতে হয়, কারণ সেই দেশের নাগরিক আশেপাশের দেশগুলিতে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, যার জন্য এখন ভারতেও শ্রীলঙ্কার বহু রিফিউজিকে দেখতে পাওয়া যাচ্ছে। এর ফলস্বরূপ ইনডিরেক্টলি ভারতকেও এর ফল ভোগ করতে হচ্ছে। আজকের ভিডিও এইটুকুই। শ্রীলঙ্কার সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই আরও অজানা রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।